দেখো, তোমাদের প্রাইমারি টেটের জন্য যে বাংলা যেটা 30 নাম্বার আছে, তো সেই 30 নাম্বারের জন্য যে সিলেবাসটা আছে সেটা তোমরা ইন্টারনেট থেকে পেয়ে যেতে পারো, বা এখানে যে স্ক্রিন শেয়ার আমি করছিলাম ওখান থেকে তোমরা স্ক্রিনশট ক্লাস হ্যাঁ স্যার, চলাকালীন ওটা স্যার স্ক্রিনশটটা স্যার একটু করুন স্যার, আর যেটা করছিলাম ওটা একটু করুন। আচ্ছা, আমি করে দেবো, কোনো অসুবিধা নেই। স্ক্রিনশট করে দেবো, বা আমি তোমাদের এই একাডেমিতে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা পেয়ে যাবে পিডিএফ আকারে সমস্ত 5টা ক্যাটাগরিরই। কোনো অসুবিধে কিছু হবে না। এবার একটা কথা বলি, দেখো, এখানেতে যে স্ক্রিন শেয়ারটা করেছিলাম বা ওখানে যে সিলেবাসটা আছে তোমরা পরে দেখে নিতে পারবে, কোনো অসুবিধা নেই, আমি দিয়ে দেবো। ওখানেতে দেখবে যে বাংলার যে টপিকটা শুরু হচ্ছে ওটা হচ্ছে ধ্বনি, তারপর আছে তোমার বাগধারা, তারপর আছে কারক বিভক্তি, সমাস, এইসব দিয়ে মোটামুটি 16 থেকে 17টা টপিক আছে। সেটার উপরেতে তোমাদের 15 নাম্বার, আর একটা বোধ পরীক্ষণ দেবে, তা থেকে 5 নম্বরের প্রশ্ন দেবে, 5 নম্বরের ব্যাকরণ দেবে, আর 5 নম্বর সেই বোধ পরীক্ষণ সম্পর্কিত কিছু লিটারাল কোশ্চেন দেবে। যেমন ধরো একটা বোধ পরীক্ষণ দিল, আমি কবিতাকে বোধ পরীক্ষণ বলে ধরছি, যে জীবনানন্দ দাশের একটা কবিতা দিল, ধরো বনলতা সেন এই কবিতাটা দিল, তা থেকে প্রশ্ন দিল যে এই কবিতাটা পড়ানোর জন্য তুমি আর সাপেক্ষে আর কোন কোন কবিতার নাম বলতে পারো, বা সমকালীন অন্য কোন লেখকের নাম বলা যেতে পারে, বলে 4টে অপশন থাকবে, যে জীবনানন্দের দাশের সমকালীন অন্য লেখক কে ছিলেন নিম্নের, এটা থাকবে। তারপর তোমাকে সেই কিছু শব্দ, কবিতা থেকে কিছু শব্দ দেবে, সেই শব্দগুলোকে তুলে সেটা সমার্থক শব্দ লিখতে বলতে পারে, সেটার বিপরীত শব্দ লিখতে বলতে পারে। ঠিক আছে, তারপর ধরো একটা শব্দ দেবে, সেটাকে এক কথায় প্রকাশ দিয়ে দিতে বলতে পারে। এই সবগুলো আছে, এগুলো হচ্ছে অনেক পরের ব্যাপার। এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে মানে এগোবো যখন, তখন আলোচনা করব। আমি একটা কথা বলে দিই, দেখো, এটা থেকে যদি বাংলাটা যদি ফট করে এরকম করে শুরু করা যায় যে ধ্বনি কাকে বলে, শব্দ কাকে বলে, ব্যাপারটা ঠিক হবে না। আগে জানতে হবে যে বাংলাটা কোথা থেকে এসছে। এটা কি টেটে পড়বে? টেটে পড়বে না, তবে আমি এটা বলতে পারি যে এইটুকুটা যদি তোমরা জেনে যাও, 2টো ক্লাস লাগবে, তাহলে তোমরা গোটা ব্যাকগ্রাউন্ডটা বুঝে যাবে, তাহলে দেখবে তোমাদের ব্যাকরণটা বুঝতে সুবিধা হবে, যে কোন সময়ে কিভাবে বাংলা এলো। তারপর আমি ব্যাকরণটাকে একদম গল্পের মতো পড়িয়ে দেবো, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এবার যদি তোমরা বলো যে এগুলো কি পরীক্ষায় আসবে, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এসছে। বিগত বছরের কোশ্চেনে এরকম দেখা গেছে যে পরীক্ষার প্রশ্ন দিয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের সমকালীন নিম্নের কোন লেখক ইংরাজি সাহিত্যে বিচরণ করছিলেন। তাহলে তো এটা তো বাংলার কোশ্চেন না, বাংলায় তো ছিল যে সন্ধি বিচ্ছেদ পরস্পর, তারপর সমাস হাতাহাতি, এইগুলোই তো সিলেবাসে ছিল, তাহলে এইটা সিলেবাসে ছিল। বোধ পরীক্ষণের ওখানে লেখা ছিল, সেখানে লেখা ছিল যে সাহিত্য এবং সমকালীন সাহিত্য সম্পর্কে একটা পার্ট আছে যেটা 2 নাম্বার আছে। তাহলে এই 2 নাম্বারের জন্য কি আমাকে বিশাল কিছু জানতে হবে? বিশাল কিছু জানার প্রয়োজন নেই। একটা শুরু থেকে একটা গল্প তোমাকে জানতে হবে, গল্পটা শুধু গল্প নয়, তাতে অনেক তথ্য দেয়া থাকবে, প্রচুর তথ্য। সেই তথ্যটা যদি তোমরা দেখো, একবার খাতায় লিখে নাও, তোমাদের গোটা গল্পটা সায়েন্স আর্টস যে যে মানে তুমি নিয়েই পড়াশোনা করে থাকো না কেন, তুমি ব্যাপারটা বুঝে যাবে। তারপর ধ্বনি, পদ, সেগুলো তো আমি বলে দেবই, যদি আমি তোমাদের টিচার হিসেবে থাকি। এবার আমি একটা কথা বলি, এই যদি 30 নাম্বার হয়, 30, বলো, কেউ কিছু বলছো? ভিডিওটা বন্ধ করো। আহ, তো এবার দেখো, তোমাকে জানতে হবে যে এই বাংলাটা কোথা থেকে এলো, কিভাবে এলো। এটুকুটা জানার পর আমি কিভাবে পড়াবো সেটা একটুখানি বলে দিই। দেখো, তোমাদের সিলেবাসেতে আছে এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, সিনোনিম, অ্যান্টোনিম, যেগুলো ইংরেজিতে আমরা বলি। আমি ইংরাজির সাপেক্ষে যখন এক কথায় প্রকাশ করাবো, আমি ইংরাজির সাপেক্ষে তোমাদেরকে একটু পড়াবো। যেমন, কেন ইংরাজির সাপেক্ষে পড়াতে হবে? ইংরাজির সাপেক্ষে এই কারণেই পড়াতে হবে, তার কারণ হচ্ছে এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমরা ইংরাজিটা জানলে ওখানে বাংলাটা বোঝা খুব সোজা হয়ে যাবে। একটা উদাহরণ দিই, ধরো এটা পরীক্ষায় পড়েছে পুরোনো বছরে, এই যে বাংলা যে তোমরা বলছো, এই বাংলাটা ক্লিয়ার করতে গেলে 30 নাম্বার, তোমাকে একটু আশেপাশের রাজ্যগুলোতে কি জাতীয় লিটারেচার, সেখানে তো বাংলা নেই, সেখানে হিন্দি আছে, বা সিটেটে কি জাতীয় বাংলার প্রশ্ন পড়ছে, এইগুলোর দিকে একটু লক্ষ্য রাখতে হবে। একটা উদাহরণ দিই, বলছে টু মেক দ্য ফ্লার ফ্লাই। ঠিক আছে, এই কথাটার মানে হচ্ছে ফার, এফ ইউ আর, ফার মানে হচ্ছে পশুর লোম।
এটা বাংলার মধ্যে পড়ে না, কিন্তু বাংলাতেই দেবে। কেন দেবে বলি। টু মেক দ্য ফার ফ্লাই মানে হচ্ছে প্রচুর পরিমাণে পশুর লোম ওড়ানো। তোমায় এটা দিয়ে বলবে নিম্নের কোনটা এই শব্দটার সঙ্গে উপযুক্ত বাগধারা তা লেখো। প্রচুর পরিমাণে পশুর লোম ওড়ানো কথাটার মানে হচ্ছে কোনো হাঙ্গামা সৃষ্টি করা। কেউ যদি কোনো হাঙ্গামা সৃষ্টি করে, যেমন পশুর লোম তোমরা জানো যে উড়িয়ে দিলে, যেমন কুকুর ধরো কোনো রান্না করা কোনো হাঁড়ি আছে বিয়ে বাড়িতে, সেখানে গিয়ে গা ঝাড়লো, তাহলে তার গা থেকে যেমন প্রচুর লোম গিয়ে সেইখানে পড়ে রান্নাটাকে নষ্ট করে দেয়, এই প্রচুর পরিমাণে পশুর লোম উড়ালে কেউ হাঙ্গামা সৃষ্টি করলো, কুকুরটা যেমন ওখানে হাঙ্গামা সৃষ্টি করে, সেই রকম কেউ যদি প্রচুর পশুর লোম উড়ায় তার মানে বোঝাতে চাইছে সে সেখানে হাঙ্গামা সৃষ্টি করছে। বোঝা গেল? এই সাপেক্ষে যদি তুমি পড়ো তাহলে দেখবে তোমার ব্যাপারটা পড়তেও ভালো লাগবে, বুঝতেও ভালো লাগবে। এই এক কথায় প্রকাশ আর বাগধারা, যে তোমাদের ১ ঘন্টা ক্লাস আছে তার প্রথম ২০ মিনিট করে আমি পড়াবো। প্রথম ২০ মিনিট আমি ওইগুলো লিখিয়ে দেবো। কোনোদিন এক কথায় প্রকাশ, কোনোদিন বাগধারা, কিভাবে পরীক্ষায় এসছে লিখিয়ে দেবো। তারপরের যে ৪০ মিনিট ওটা হচ্ছে পিওর ব্যাকরণ নিয়ে পড়াবো আর বোধ পরীক্ষণ নিয়ে পড়াবো। এরকম করে যদি তোমরা সপ্তাহে ৫টা করে ক্লাস করো দেখবে তোমরা এগিয়ে যাবে। এবার বলে আজকে নিশ্চয়ই কেউ খাতা পেন নিয়ে বসনি, একটু গল্পটাই শুনে নাও কিভাবে বাংলাটা এসছে, তার পরের দিন না হয় খাতা পেন নিয়ে লিখবে ব্যাকরণ। বলো কেউ। খাতা পেন বসেছি স্যার। আচ্ছা বসেছো তো, আমি তো এত তাড়াতাড়ি বলছি যে লেখাটা হয়তো সম্ভব হবে না, তোমাদের রেকর্ডিং দেখতে হবে। তো এখন আমাকে কেউ মাঝখানেতে কেউ আটকাবে না, একটু তোমরা শুনে নাও, পরে রেকর্ড দেখে নেবে, কোনো অসুবিধে নেই। আচ্ছা বলি, এই যে বাংলা ভাষা মানে তোমরা যে এই যে পড়বে বলছো, যে ধ্বনি, সমাস, প্রবাদ, প্রবচন, এগুলো কোথা থেকে এসছে, কিভাবে এসছে জানতে হবে। এ প্রসঙ্গে তোমাকে আমি একটা কথা বলি। রবীন্দ্রনাথ ঠাকুর একটা বিখ্যাত উক্তি করেছিলেন, উক্তিটা তার শিক্ষা সম্পর্কিত একটা জায়গা থেকে নেওয়া। তো তিনি সেখানে বলেছিলেন যে একটা মানুষ ৫ ফুটের হতে পারে, ঠিক আছে? ৫ ফুটের একটা মানুষ, বলছে ৫ ফুটের একটা মানুষের জন্য কি আমরা ৫ ফুটের ঘর বরাদ্দ করি? মানে একটা ৫ ফুটের মানুষের জন্য কি আমরা ৫ ফুটের একটা কাঠের বাক্স বরাদ্দ করি? তা তো করি না। তার জন্য যে ঘরটা থাকে ১২ ফুট বাই ১৪ ফুট, বিশাল একটা ঘর থাকে প্রত্যেকের জন্যই। দেখো কারো ১২ ফুটের ঘর না হলেও ১০ ফুটের ঘর হয়, মিনিমাম ৮ ফুটের ঘর হয়। তাহলে বলছে একটা ৫ ফুটের মানুষের জন্য একটা ১২ ফুটের ঘরের প্রয়োজন হয়। ঠিক তেমনি তুমি যখন বাংলা সাবজেক্টটাকে জানবে, তোমাকে এই ১২ ফুটের মতো করে জানতে হবে, আশেপাশের জিনিসগুলোকে বুঝে নিতে হবে, তবে তুমি ওই ৫ ফুটের মানুষটা ওই ঘরেতে বিচরণ করতে পারবে। আর যদি তুমি সেই স্রেফ ৫ ফুট জেনে যাও, আজকে সিটেটের একটা শিফট ছিল, সিটেটের শিফটেতে কোশ্চেন একটু টাফই হয়েছে। তো আমি এখনো বাংলার প্রশ্ন দেখিনি, তো আমাদের অনেকে দিতে গিয়েছিল বলছিল। তো তুমি যদি স্রেফ ৫ ফুট জেনে যাও তোমার পক্ষে কোশ্চেন কিন্তু ক্র্যাক করা টাফ হয়ে যাবে। তোমাকে যদি তুমি ওভারঅল জেনে যাও তুমি ঘরটাতে সহজে বিচরণ করতে পারবে, সহজে ক্লিয়ার করে নিতে পারবে। ঠিক আছে? আর বাংলার সাপেক্ষে আমি একটু ইংরাজি বলে দিলে, যেটা বাংলা সম্পর্কিত, আমি ইংরাজির কিছু নিয়ে বলবো না, আমি ইংরাজি জানিও না ভালো, যেটা বাংলা সম্পর্কিত সেই সম্পর্কিত ইংরাজি যদি তুমি একটু জেনে নাও তাহলে তোমার গোটাটাই বুঝতে সুবিধা হয়ে যাবে। এবার এই যে বাংলা ভাষা, এই ভাষা কোথা থেকে এসছে, বাংলা ভাষার যুগে তোমাদের যাদের ইংরাজি অনার্স আছে বা ইংরাজি নিয়ে জানো, যে ইংরাজিতেও তো জানো যে রোমান্টিসিজম, এলিজাবেথীয় যুগ, এরকম পাঠ করা থাকে। প্রথমে এলিজাবেথীয় যুগ, তারপর এলিজাবেথিয়ান পিরিয়ড, শেক্সপিয়ান পিরিয়ড এগুলো থাকে। হ্যাঁ ১৭৯৮ খ্রিস্টাব্দে লিরিক্যাল ব্যালান্স এসে গোটা ব্যাপারটাকে পাল্টে দেয়, দিয়ে রোমান্টিসিজমের সূচনা হয়। বাংলা ভাষার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। কি রকম হয়েছিল, তবে নামগুলো ঠিক হ্যাঁ নামগুলো ঠিক এরকম ছিল না। নামগুলো ছিল কি রকম, প্রথমেরটা ছিল গঠন যুগ, গঠন যুগ বা মানে যে সবে তৈরি হচ্ছে। দ্বিতীয়টা হচ্ছে ঐশ্বর্য যুগ, ঐশ্বর্য যুগ মানে প্রভাব প্রতিপত্তি বাংলা সাহিত্যে বেশ উৎকৃষ্ট ধরনের হয়েছে। আর ৩ নম্বরটা হচ্ছে অন্তযুগ, অন্তযুগ মানে শেষ যুগ, শেষ যুগ বলে আমরা বলবো না, আমরা অন্তযুগটাকে বর্তমান যুগ হিসেবেই ধরবো, যেহেতু এখনো লেখালেখি সাহিত্য পর্ব চলছে। এবার যখন তোমাদের গঠন যুগ ছিল তখন তোমরা জানো যে গঠন যুগে আমাদের চর্যাপদ আবিষ্কার হয়েছিল। তো সেই চর্যাপদ হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় সেই চর্যাপদ, সেটা নিয়ে পরে আমি বলবো যে কিভাবে কোথা থেকে তিনি আবিষ্কার করেছিলেন। মোট কথা এটুকু জানো যে চর্যাপদ আবিষ্কার হয়েছিল গঠন যুগে। আচ্ছা, গঠন যুগের পর এই যে ঐশ্বর্য যুগ যেটাকে বলছে, এর ভাগটা নিয়ে একটা ব্যাপার আছে। কি রকম ব্যাপার, এই যে ঐশ্বর্য যুগের প্রসঙ্গ আমরা আসছি এখানেতে মোটামুটি আমরা বলছি যে ১৭৬০ খ্রিস্টাব্দে ভারতচন্দ্র রায়ের মৃত্যুর পর থেকে বাংলা সাহিত্যে আধুনিক যুগের সূচনা হয়। ১৭৬০ খ্রিস্টাব্দে ভারতচন্দ্র রায়ের মৃত্যুর পর থেকে
বাংলায় আধুনিক যুগের সূচনা হয় হয়েছে 1760। তো সেই ঈশ্বরী পাটনি নৌকায় করে ওপারে যাচ্ছিলেন, তো এমন সময় দেবী অন্নদা তার নৌকায় উঠে পড়েন। তো ঈশ্বরী পাটনি কিছুক্ষণ পর বুঝতে পারেন যে তিনি দেবী অন্নদা। তিনি তাকে বলেন যে নদী পার করে দেওয়ার পর অন্নদা খুব খুশি হন, দিয়ে জানতে চান যে তুমি, এটা লোককথা, সেটা কি আমি বলছি, সত্যি মিথ্যে ব্যাপারে আমি আসছি না, জাস্ট আমি গল্প করে দিই শোনো। তো বলছে যে তুমি কি জানতে চাও, মানে কি পেতে নিতে চাও আমার কাছ থেকে। তো তখন সেই মাঝি মাঝি বলছে, এমন একটা কথা বলল, একটা মাঝি হয়ে ঈশ্বরী পাটনি, সেই মাঝি একজন মাঝির চরিত্রে এমন একটা উক্তি দেয়ালেন ভারতচন্দ্র, যেটা ভৌম উক্তিতে পরিণত হলো। মাঝি কি বললো, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তার মানে ঈশ্বরী পাটনি জানতো, আমি যদি প্রচুর পরিমাণে সোনার আবদার করি দেবীর কাছে, দেবী দিয়ে দেবে, কিন্তু আমি সেই সোনাটা নিয়ে বাড়ি যেতে পারবো না, কারণ আমার পথে কিডন্যাপ হয়ে যাবে, নতুবা আমাকে কেউ খুন করে টাকা পয়সা নিয়ে চলে যাবে। আমি যদি প্রচুর অর্থ চাই, সেটাও একসময় খরচা হয়ে যাবে, অর্থও শেষ হয়ে যাবে। কিন্তু তিনি বললেন যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আমার সন্তান যদি দুধে ভাতে থাকে, তার মানে আমিও ভালো থাকবো। আর দুধে ভাতে থাকা মানে আর্থিক সচ্ছলতাকে বোঝাচ্ছে। অর্থাৎ আমার পরবর্তী জেনারেশন, আমার সন্তান মানে কি, তারপরের সন্তানও, সেও আমার সন্তান, আমি তার দাদু, তার মানে তারপরের সন্তান, এই যে পরপর পরপর ভাগগুলো হচ্ছে, সবাই যেন খুব আর্থিক স্বাচ্ছন্দ্যবোধের মাধ্যমে থাকে। এই যে একটা উক্তির ভিতরে পিছনের একটা ইনার মিনিং আর একটা আউটার মিনিং, অর্থাৎ অর্থের দুটো মানে হয়ে গেল, এটাই আধুনিক যুগের সূচনা করলো। কিন্তু এর আগেও চর্যাপদে এরকম বহু অর্থপূর্ণ বাক্য ব্যবহার হয়েছিল, কিন্তু আমরা চর্যাপদের ভাষা তো সবাই বুঝতে পারি না। কিন্তু বাংলায় স্রেফ যখন একদম চলিত বাংলায় এই কথাটা বললো যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, তো তখনই বোঝা গেল যে একবারে আধুনিক যুগ চলে এলো, মানুষের মুখের ভাষা যেটা আমরা বলি, সেটাকে একদম রিয়েল লাইফে বলে দিল। রিয়েল লাইফে বলে দেওয়ার ফলস্বরূপ কি হলো, আমরা বুঝে গেলাম যে হ্যাঁ, এটা দুটো মানে, একটা হচ্ছে ভিতরের মানে, একটা হচ্ছে বাইরের মানে। বাইরের মানে হচ্ছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, ইজি মানে, যে দুধে ভাতে থাকতে হবে। যার ভিতরের মানে হচ্ছে এটাই, যে আমার গোটা ফ্যামিলি যেন আর্থিক সচ্ছলতা বোধের মধ্যে দিয়ে যায়, এখন এবং ভবিষ্যতেও। আমার সন্তান মানে আমার সন্তান, তার সন্তান, পরপর পরপর পরপর, এমন একটা তিনি চাইলেন দেবী অন্নদার কাছ থেকে। তো দেবী অন্নদাও সেটা খুশি হয়ে তাকে দিয়ে দিলেন। যদি তিনি অর্থ চাইতেন, দেবী ভাবতেন এ হয়তো লোভী, বা দেবী হয়তো যদি খুশি হয়ে অর্থ দিয়েও দিতেন, কিন্তু পরবর্তীতে সমস্যা সৃষ্টি হতো, অর্থ খরচ হয়ে যেত। এইবার দেখো, এই তো গেল ব্যাপার। কিন্তু এই যে বলছে ঐশ্বর্য যুগ, এই ব্যাপারটা নিয়ে আমি বেশি, সরি, এই যে গঠন যুগ, এই ব্যাপারটা নিয়ে বেশি কথা বললাম না। তার কারণ কি, সেই ব্যাপারটা নিয়ে বলতে গেলে আমাকে চর্যাপদ নিয়ে বলতে হবে, কারণ সেই যুগে তো সেরকম বাংলা সাহিত্য সৃষ্টি হয়নি। কিন্তু যখন 1340 থেকে 1400, এই সময়টা ইংরেজিতে কি হচ্ছে, ইংরেজিতে তখন জিওফ্রে চসার লিখছেন ক্যান্টারবেরি টেলস লিখছেন জিওফ্রে চসার, 1340 থেকে 1400। তখন কিন্তু বাংলা ভাষায় এতটা ভালো সাহিত্য সৃষ্টি হয়নি। আচ্ছা, এবার গঠন যুগটা পেরিয়ে এলো, আমরা আধুনিক যুগ নিয়ে যখন আলোচনা করছি, একটু আলোচনা করি। 1760 খ্রিস্টাব্দে যখন ভারতচন্দ্র রায় মারা গেলেন, তার ঠিক কিছু বছর আগে 1727, এই সময়টা করে মহারাজা বিক্রমাদিত্য চরিত্র বলে একটা গদ্য রচনার পরিচয় পাওয়া যায়। এবং এই সময়টা বুঝতেই পারছো, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে প্রবেশ করেছে, এবং তারা ভারতীয়দের অত্যাচার করছে। এবং শুধুমাত্র ব্রিটেন ক্ষমতায় নেই, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে শাসন করছে, নট ব্রিটেনের পার্লামেন্ট, ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করছে। তো এই সময়টায় বাংলা ভাষা যে খুব একটা বিকাশ লাভ করেছিল, এরমটা কিন্তু নয়। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রবেশ করবে, এই জায়গায় ঠিক যে তারা একটা ব্যবসায়ী বণিক রূপে প্রবেশ করেছে সবে সবে, এরকম একটা ব্যাপার। এমন সময় 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হলো। সেখানেতে সিরাজ মানে ভারতীয়দের পরাজয় ঘটলো, সেসব প্রসঙ্গে যাচ্ছি না। পলাশির যুদ্ধে জয়লাভের পর ভারতবর্ষে ইংরেজরা প্রবেশ করে সাল তখন 1793, 1793। কর্নওয়ালিস, যিনি চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন, সেই কর্নওয়ালিস একটা কোড লিখেছিলেন, কর্নওয়ালিস কোড কর্নওয়ালিস কোড লিখেছিলেন। তো সেই কর্নওয়ালিস কোড কে হেনরি ফ্রস্টার বলে একজন ব্যক্তি, হেনরি ফ্রস্টার
বাংলায় অনুবাদ করলেন। হেনরি ফ্রস্টার ইংরেজি কর্নওয়ালিস কোডটাকে বাংলায় অনুবাদ করলেন। মনে রাখবে, আধুনিক যুগে যে বাংলা সাহিত্য প্রথম একটু অনুবাদকৃত হয়েছিল, তারপর স্বকীয়ভাবে প্রকাশ পেয়েছিল। এবং ঠিক তার ২ বছর পর ১৭৯৫ এবং ১৭৯৬ পরপর ২ বছর গেরাসিম লেবেডভ বলে একজন ব্যক্তি, আমি পরে লিখিয়ে দেবো, এখন তোমরা যা শুনে নাও, কনসেপ্ট করে নাও, লিখিয়ে দেবো। গেরাসিম লেবেডভ বলে একজন ব্যক্তি দুটো ইংরাজি প্রহসনকে বাংলায় অনুবাদ করলেন। একটা হচ্ছে দ্য ডিসগাইজ, আর একটা হচ্ছে লাভ ইজ দ্য বেস্ট ডক্টর। ঠিক ১৭৯৫-৯৬ এই ঘটনাটাগুলো ঘটছে। পলাশির যুদ্ধ টপকে ইংরেজরা ভারতে প্রবেশ করে ফেলেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি খুব ভালোভাবে অত্যাচারও করছে, ব্যবসাও করছে। এই সময় ইংরাজি সাহিত্য এবার কি দিকে এগোবে এই নিয়ে একটা আলোচনা চলছে। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মনে রাখবে, শুরুর দিকে এইসব নিয়ে ভাবে নেই। তারা বণিক জাতি এসছিল ভারতের ওপর থেকে, মানে ভারতের সাম্রাজ্য স্থাপন করবে, এরকম কোনো ইচ্ছাই তাদের ছিল না। জিনিসপত্র বিক্রি করতে করতে দেখছে, ওরে বাবরে, এরা তো খুব বোকা। সেই জন্য তাদের ওপর, ভারতের ওপর, যে এদেরকে একটু লোভ দেখিয়ে যদি আমরা এখানে ক্ষমতায় ঢুকতে পারি, তো সেই লোভ দেখিয়ে পলাশির যুদ্ধে জয়লাভ করে ক্ষমতায় এসে তারা সবে শাসন শুরু করেছে। তখন তারা ভারতের লিটারেচার কিভাবে বিকশিত হবে, বাংলা, মানে ইংরেজদের প্রধান ঢোকা হচ্ছে বাংলা দিয়ে, তারপর গোটা ভারতে ছড়িয়ে যায়। তো সে নিয়ে তারা মাথা ঘামায়নি। কিন্তু দেখো, এত বছর হয়ে গেছে, ১৭৫৭ থেকে ৪০ বছর হয়ে গেছে, এবার একটু সাহিত্যের দিকে তারা চর্চা দিচ্ছে, এবং ১৭৯৫-৯৬ এই দুটো অনুবাদ তারা করলো। করার পর কি হলো, এইবার এই যে বাংলা গদ্য রচনার মানে বাংলাকে যে একটা ভাষাকে একটু এগিয়ে নিয়ে যেতে হবে, এই চিন্তা ভাবনা থেকে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করলেন। কে কে? ১৭৯৯ সালে উইলিয়াম কেরিকে সাহায্য করলেন শ্রীরামপুর উইলিয়াম মিশন ক্যারি, প্রতিষ্ঠার। হুগো মর্গেন আর উইলিয়াম ওয়ার্ড, তিনজন। ওয়ার্ডস, এরা ১৮০০ খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করলেন। এখানেও সমস্যা হলো। শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা হলো, বাংলা ভাষা শিক্ষা দেবে, কিন্তু এরকম একটা ঘটনা রটে গেল যে ওখানে গেলে বাঙালিরা মিশনারিতে পরিণত হয়। কারা শেখাচ্ছে? ইংরেজরা শেখাচ্ছে। উদ্দেশ্য মোটে ভালো নয়, ওখানে ভর্তি না হওয়াই ভালো। শিখে আর কাজ নেই, এক্ষুনি আমাদের জাত ধর্ম চলে যাবে, থাক। হয়েছে। এই রকম অবস্থায় শ্রীরামপুর মিশন দুটো কাজ করলো। একটা কৃত্তিবাসী রামায়ণকে অনুবাদ করলো ১৮০১-এ, আর একটা কাশিদাসী মহাভারত ১৮০২-এ অনুবাদ করলো। ঠিক আছে? এই দুটো কাজ তারা করলো প্রথম। তাছাড়া অনেক বই লেখালেখি হয়েছিল, সেদিকে আমি যাচ্ছি না। তো সেই দুটো কাজ করার পর শ্রীরামপুর মিশন থেকে সেই বইগুলোকে তারা একটু কম দামে সুলভ মূল্যে যাতে বাজারেতে আসে, কারণ ব্যাপারটা হচ্ছে ইংরেজদের হাতে আছে। তো ইংরেজরা সেই ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করছে। হ্যাঁ, তো ওটা কি সংস্কৃত ছিল? হ্যাঁ, সংস্কৃতি ছিল। আচ্ছা। তো আচ্ছা। সেটাকে, হ্যাঁ, সেটাকে তারা অনুবাদ করলো। তোমরা তারপর পরে পড়বে যে উইলকিন্স গীতার ইংরাজি অনুবাদ করলেন, সেটা অনেক পরে, রামমোহন, রাজা রামমোহন রায়ের পরবর্তীতে। তো অনুবাদ করার পর কিন্তু তখনও ওইগুলোকে সেই, মানে বই ছোট পুস্তক আকারে বিক্রি করার পর বাজারে, যে মানুষ বুঝতে পারলো যে না, ওদের সংস্পর্শে না গিয়েও আমি বইটা কম দামে কিনে পড়তে পারি। এ থেকে শ্রীরামপুর মিশনে আস্তে আস্তে উন্নতি হতে লাগলো। কিন্তু সেটাকে সেভাবে মানুষ মেনে নিতে এবার আপনার পারলো কথাগুলো না। কেটে কেটে আসছে। সবাইরই একই সমস্যা হচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি তো ভালোই স্যার, পরিষ্কার আসছে। আচ্ছা, নেটওয়ার্কটা না, একটু দেখো, যার আমার প্রবলেম। অসুবিধা হয়নি। ঠিক আছে, এবার দেখো, ঠিক এই ১৭৯৫-৯৬ যখন নাটক অনুবাদ চলছে, এই দ্য ডিসগাইজ, লাভ ইজ দ্য বেস্ট ডক্টর বাংলায় অনুবাদ চলছে, এমন সময় রাজা রামমোহন রায় ১৭৭২ সালে জন্মগ্রহণ লাভ করলেন। রাজা রামমোহন রায় এই গোটা ব্যাপারটার মূল স্তম্ভ। এই যে ভারতীয় শিক্ষা ব্যবস্থা, প্রথম সূচনা রাজা রামমোহন রায়কে দিয়ে। তিনি হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করলেন, এবং তাকেই বলা হয় মর্নিং স্টার অফ রিফরমেশন, অর্থাৎ একজন যেন মহান ঋষি, যিনি গোটা ব্যাপারটাকে পরিবর্তন করলেন। কিন্তু গোটা ব্যাপারটা পরিবর্তন করার পিছনে তাকে অনেক কিছু জিনিস সহ্য করতে হয়েছিল। রাজা রামমোহন রায় বললেন যে ভারতীয়দের যদি শিক্ষা দিতে হয়, যদি সঠিকভাবে শিক্ষা দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে ইংরাজিতে শিক্ষা নিতে হবে। বুঝেছে? ইংরাজিতে, বাংলা ভাষায় শিক্ষার এখন অতটা প্রয়োজন নেই, ইংরাজি শিক্ষাটা প্রয়োজন ভারতীয়দের জন্য। তো এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যারা চাকরি করত, তারা যখন বিলেতে যেত,
বিলেতে যেতে দেখা যাচ্ছে যে তারা প্রচুর ধনী। ধরো তুমি গভর্নমেন্টে চাকরি করো এখানে, আর তোমার পাশের বাড়ির কেউ অস্ট্রেলিয়া থেকে ফিরলো, তুমি দেখছো যে অস্ট্রেলিয়াতে সে একটা কোম্পানির আন্ডারে কাজ করে, যে কোনো কোম্পানির আন্ডারে, তুমি দেখছো তার প্রচুর অর্থ। তুমি এখানে গভর্নমেন্টের আন্ডারে কাজ করছো, তোমার অত মাইনে নেই, কিন্তু তার মেডিকেল থেকে শুরু করে প্রচুর পাচ্ছ। তোমার মনে প্রশ্ন জাগবে, কি করছে ভাই এই অস্ট্রেলিয়া গিয়ে, এই কোম্পানিকে কি ফেসিলিটি দিচ্ছে অস্ট্রেলিয়ায়? ওখানের যারা বড় ব্যক্তি তাদের মনে একই প্রশ্ন জাগলো, এই ইস্ট ইন্ডিয়ার আন্ডারে ভারতবর্ষে গিয়ে কি করছে, এত টাকা পাচ্ছে। তো তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যাপারটা একটু খতিয়ে দেখবার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালো, সেখানকার ব্রিটেনের পার্লামেন্টে জানালো যে এই কোম্পানিটার উপর লক্ষ্য রাখুন যে এরা ভারতবর্ষে কি করছে, বুঝলে? এইবার এই মর্মে ওরাও একটু, ব্রিটেনের পার্লামেন্ট একটু এদের উপর রাশ টানলো যে এদেরকে একটু কন্ট্রোল করা প্রয়োজন। সেই জন্য 1813 খ্রিস্টাব্দে একটা চার্টার অ্যাক্ট আনলো। চার্টার অ্যাক্টে লিখলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে টাকা আয় করে তার 1 লক্ষ টাকা ভারতীয় শিক্ষা খাতে দিতে হবে। ঠিক আছে? রাজা রামমোহন রায় কিন্তু তখন লেখালেখি ঠিক শুরু করবেন এই পর্যায়ে। তোমরা পড়বে বেদান্ত গ্রন্থ 1815 রাজা রামমোহন রায় লিখছেন, বেদান্ত সার লিখছেন 1815, আর 1813 এই অ্যানাউন্সমেন্টটা হয়ে গেল যে ভারতীয় শিক্ষা খাতে 1 লক্ষ টাকা ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিতে বাধ্য থাকবে, যে কোনো ভাবে তাদের প্রফিট থেকে 1 লক্ষ টাকা দিতে হবে বার্ষিক। রাজা রামমোহন রায় তো খুব চেষ্টা করতে লাগলেন যে এই 1 লক্ষ টাকা যেন ইংরাজি শিক্ষার পেছনে খরচা করা হয়। 1813 চার্টার একটা এই কথাটা বলা হলো। ঠিক 1835 তো এমন সময় মেকলে, যাকে বলা হয় জন মেকলে, মেকলে মিনিটস তোমরা পড়ো, মেঘলে মিনিট। হ্যাঁ, মেকলে মিনিটস প্রকাশ পেল। মেকলে মিনিটসে মেকলে একটা ঐতিহাসিক উক্তি করে বসলেন যে আমাদের ইউরোপের লাইব্রেরিটা যেটা আছে ওটা তোমাদের না ওই বাংলার আরবিতে যত বই আছে তার সমান নয়, আর আমরা হচ্ছে একটা শিক্ষিত জাতি, তো আমরা তোমাদের মতো অশিক্ষিতকে কিছুই জানো না, অসভ্য জাতি, আমরা তোমাদেরকে সভ্য করব। তোমরা যদি পড়ে থাকো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সভ্য অসভ্য বলে একটা গল্প, বাড়িতে গিয়েছিল শিকার, এই ইউরোপীয়দের ওখানে শিকার করতে গিয়ে তার সভ্য অসভ্য দেখে পড়ে নেবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখায় একটা গল্প আছে, খুব সুন্দর, দারুণ সুন্দর গল্প। তো সেই মেকলে মিনিটসে লিখলো যে ইংরাজি শিক্ষাই হবে ভারতীয় শিক্ষার মাধ্যম। ওকে, 1835 ঘোষণা হলো, আর 1844 লর্ড হার্ডিঞ্জ ঘোষণা করে দিলেন যে যারা ইংরাজি শিক্ষায় শিক্ষিত হবে তাদেরকে সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে। যেমন তুমি যদি টাইপ জানো, তুমি এলডিসি অর্থাৎ ক্লার্কের পদে অগ্রাধিকার পাবে। তুমিও 50 পেলে আর একজন 50 পেলে, তোমার এলডিসি তে, তোমার যদি একটা 1 বছরের টাইপিং কোর্স থাকে তুমি এলডিসি তে অগ্রাধিকার পাবে। এটাই লর্ড হার্ডিঞ্জ 1844 ঘোষণা করে দিলেন। ইংরাজি শিক্ষাটা ভারতীয়দের মধ্যে বেশ মানে ভালোভাবে চাপিয়ে দেওয়া হলো। ঠিক আছে, এবার ইংরাজি শিক্ষায় শিক্ষিত করতে হবে ভারতীয়দের। হয়েছে, এক্ষেত্রে দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে ক্লার্ক বা কেরানি তৈরির জন্য শিক্ষা, অর্থাৎ আমি ওই ইংরাজি শিক্ষাটা যদি না নিই আমি কোনো কাজ পাবো না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে ইংরেজরা আমাদের শাসন করছে, আমাদের তো এটা মেনে নিতেই হবে যে তারা যে পদ্ধতিতে শিক্ষা দেবে সেই পদ্ধতি আমাদেরকে মেনে নিতে হবে, সেটা আমি বুঝি আর না বুঝি। আর তার উপর বড় কথা হচ্ছে এই মানে দুঃসময় আমি চাকরি পাবো, আমি ইংরেজি যদি শিখি আমাকে একটা কেরানির পদ দেবে, সুতরাং আমাকে ইংরেজি শিক্ষাটা শিখতে হবে। এই সময় কারা লেখালেখি করছিল? এই 1813, 1835, যদি একটু দেখি যে ঠিক এই সময় হয়তো রাজা রামমোহন রায় একজন ছিলেন যিনি এই শিক্ষা ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ মানে বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার ইত্যাদি লিখেছিলেন। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ছিলেন, উল্লেখযোগ্য নন তবে নামটা বলতে হয়। তিনি নব বাবু বিলাস অর্থাৎ কলকাতার লোকেদের আচার আচরণ, কলিকাতা কমলালয় এইসব লিখছিলেন। আর তার ঠিক পরে আমাদের পড়তে হয় ভূদেব মুখোপাধ্যায়, তিনি 1827 সালে জন্মান, 1894 তার মৃত্যু হয়। তিনি এই সময় লিখছেন ঠিক যখন ভারতবর্ষে মহাবিদ্রোহ হচ্ছে,
সিপাহী বিদ্রোহ যেটা তোমরা বলো, কেউ বলেন মহাবিদ্রোহ, 1844-এ বললো ইংরেজি শিক্ষায় শিক্ষিত। হ্যাঁ, বলি, দেখো এবার কিরম ঘটনাটা ঘটলো, শিক্ষা কিরম ভারতবর্ষে প্রবেশ করলো। 1844-এ লর্ড হার্ডিঞ্জ ঘোষণা করে দিলেন যে ইংরাজি শিক্ষায় শিক্ষিত হলে তুমি সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবে। ভারতবর্ষের লোকেরা ইংরাজি শিক্ষার জন্য ঝাঁপিয়ে পড়লো। ঠিক আছে, ঝাঁপিয়ে পড়তে তারা ইংরেজরা তো শিক্ষা দেবার জন্য রেডি ছিল, কারণ 1 লক্ষ টাকা বার্ষিক খাতে তাদের দিতে হবে। ইংরাজি শিক্ষা দেওয়ার জন্য তারা প্রস্তুত। ভারতবাসীরাও ইংরাজি শিক্ষা শিখতে শুরু করলো। ঠিক দেখো, ইংরাজি শিক্ষা শিখে তার 12 বছর পর, অর্থাৎ 1844 থেকে 1857, 12 থেকে 13 বছর পর, ভারতীয়রা এতটা পরিমাণে শিক্ষার আলোয় আলোকিত হলো যে 1857-তে মহাবিদ্রোহ হলো। এ প্রসঙ্গে তোমাকে একটা কথা বলে রাখি, মেকলেকে জিজ্ঞাসা করা হয়েছিল 1835-এ একটা সম্মেলনে, যে আপনি যে ইংরেজি শিক্ষার কথা ভারতবর্ষে বলছেন, তো যদি ভারতবাসীরা এই ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে বিদ্রোহ করে তখন? মেকলে তখন একটা দারুণ জবাব দিয়েছেন, বলছেন ওটা হবে আমার সৌভাগ্য যে ভারতবাসী ইংরাজি শিক্ষায় শিক্ষিত হয়ে বিদ্রোহ করেছে। আর দেখো, 1835-এ মেকলে ওই কথাটা বলেছিলেন, আর 1855-এ সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, 1857-এ মহাবিদ্রোহ হয়েছিল। 20 বছরের মধ্যে শিক্ষার আলো, ইংরেজি শিক্ষার আলো এত পরিমাণে মডার্ন হয়ে গিয়েছিল, বিদ্রোহ হয়েছিল। ঠিক আছে, ঠিক সেই সময় লেখালেখি করছেন ভূদেব বন্দ্যোপাধ্যায়। তিনি কি লিখছেন? ইংল্যান্ডের ইতিহাস, 1862। 1856 লিখছেন শিক্ষা বিষয়ক প্রস্তাব। আমি ফেস এখন ঠিক দেখাতে চাই না, তোমরা ক্লাসটা করো। তো পুরাবৃত্ত সাল লিখছেন 1858। ঠিক আছে, এই সময় তিনি লেখালেখি করছেন। তো এইভাবে বাংলা সাহিত্যটা আস্তে আস্তে প্রবেশ করলো। এবার 1857 যেই বিদ্রোহটা হয়ে গেল, ইংল্যান্ডের রানী এলিজাবেথ ভারতবর্ষে এসে ঘোষণা করলেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে অবসান হলো। ইংল্যান্ডের ব্রিটেন থেকে গোটাটা কন্ট্রোল করা হবে। সেই সূত্রে কোম্পানিকে সরিয়ে দিয়ে ইংরেজরা এসে রাজ্য চালাতে শুরু করলো। এতে ভারতের কি উপকার হলো? এটা কিছুই উপকার হয়নি। এটা শুধু একটা আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সরিয়ে দেওয়া হচ্ছে, তার কারণ ওরা তোমাদের উপর প্রচুর অত্যাচার করেছে, এইসব বলে তাদেরকে সরিয়ে দিয়ে ইংরেজরা এলো। তাতে ভারতের কোনো উপকার কিছু হয়নি। তো এই সময় কালীপ্রসন্ন সিংহ লিখছেন হুতুম ভেঙার নকশা। 1840 থেকে 1870 কালীপ্রসন্ন মজুমদার লেখালেখি করছেন। 1858-তে ইংরেজদের ক্ষমতার, ইস্ট ইন্ডিয়ার ক্ষমতার অবসান ঘটল। 1838 সালে জন্মগ্রহণ করলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং এনার লেখা থেকেই কিন্তু তোমাদের টেটের বোধ পরীক্ষণ 2-1 বার এসছে। ঠিক আছে, বিভিন্ন বই থেকে তিনি লিখছেন কি, প্রবন্ধ বই লিখছেন সাম্য, কমলাকান্তের দফতর, কৃষ্ণ চরিত্র। দেখো, কৃষ্ণ চরিত্র, পুরাণের চরিত্রকে তুলে এনে তিনি লিখছেন, লোক রহস্য, বিজ্ঞান রহস্য, এইসব লিখছেন। এবং শ্রীমদ ভাগবত গীতা তিনি লিখছেন, যে গীতার ইংরেজি অনুবাদ করলেন উইলকিন্স, সম্ভবত সালটা 1893, আমি ঠিক মনে করতে পারছি না। 1893-এ উইলকিন্স সেই গীতার ইংরেজি অনুবাদও করেছিলেন। তো বঙ্কিমচন্দ্র তখন বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন। 1872 সালের কথা বলছি। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখলেন যে বাংলার ইতিহাস চাই, নইলে বাঙালি কখনো মানুষ হইবে না। এটা প্রথম উপলব্ধি করলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি বললেন, আরে বাবা, বাংলার একটা ইতিহাস চাই না, বাঙালিটা না হলে কিভাবে বিকাশ লাভ করবে? এই ব্যাপারটা থেকে আস্তে আস্তে উপন্যাস, আস্তে আস্তে প্রবন্ধ লেখা, আস্তে আস্তে উপন্যাসের গতি প্রকৃতির পদ পরিবর্তন হতে লাগলো। ঠিক আছে, তোমরা জানো 1861 সালে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করলেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন পৃথিবীর ইতিহাসে একমাত্র লেখক যিনি 2 শতাব্দীকে সমানভাবে দেখেছিলেন। 1861 থেকে 1900 হিসেব করো, কত বছর? 39 বছর। আর 1901 থেকে 1941 হিসেব করো, 40 বছর। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর 80 বছর বেঁচে ছিলেন, এদিকে 40 বছর, ওই শতাব্দীতে 40 বছর, 2 শতাব্দীকে সমানভাবে দেখেছিলেন। ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার তার তো একটা আলাদা মানে শিল্প প্রতিভা ছিলই, সাহিত্য প্রতিভা তার ছিলই, কিন্তু এই যে 2 শতাব্দীর মানুষকে তিনি সমানভাবে পর্যবেক্ষণ করলেন, এর প্রভাবও কিন্তু তার লেখায় পড়েছিল। তিনি প্রথম দিকে মানে ভগবান সম্পর্কিত বিভিন্ন লেখা প্রকাশ করেছিলেন, কিন্তু শেষ দিকে লিখছিলেন যে সাধারণ মানুষের কথা,
ওরা কাজ করে মাঠে ঘাটে, পথে প্রান্তরে, ওরা কাজ করে বলে কবিতা তিনি লিখেছিলেন। সাধারণ মানুষের জীবনের আশা আকাঙ্ক্ষার কথাও তিনি লিখেছিলেন। ওই যে দুটো শতাব্দীকে সমানভাবে দেখেছিলেন। 1911 তিনি গীতাঞ্জলি লিখলেন, 1910 11তে সম্ভবত 12তে তিনি 1910-11 গীতাঞ্জলি লিখেছিলেন, 12তে তার ইংরেজি অনুবাদ করেন, 13তে নোবেল পুরস্কার পান। হয়েছে তো তোমাদের এরকম প্রশ্ন মাঝে মাঝে পড়ে যে সাহিত্যে প্রথম কে নোবেল পেয়েছিলেন। সার্লি প্রধুদমে বলে একজন ব্যক্তি, তিনি প্রথম সাহিত্যে নোবেল পান। রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবাসী হিসেবে প্রথম সাহিত্যে নোবেল পান 1913 সালে। হয়েছে তো এই যে ব্যাপারটা, তো বা তোমাকে যদি কখনো কেউ প্রশ্ন করে যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটা, তোমাকে বলতে হবে রবীন্দ্র পুরস্কার, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। এই ব্যাপারগুলোকে একটু জানতে হবে, যদিও এগুলো আউটসাইড ব্যাপার, ওগুলো অনেক পরের বিষয়। তো রবীন্দ্রনাথ ঠাকুর লেখালেখি শুরু করলেন। তোমরা জানো যে তিনি তো সেই কবিতা দিয়ে শুরু করেছিলেন, সেই একদম ছোট্ট 11-12 বছর বয়সে, সেই আমসত্ত্ব দুধে ফেলি তাহাতে কদলি দলি পিপিলিকা কাঁদিয়ে যায় পাতে, হাপুস হুপুস শব্দ চারিদিক নিঃশব্দ বলে তার প্রথম কবিতা প্রকাশ পেয়েছিল। তো তারপর থেকে তো তিনি বিশ্বকবিতে পরিণত হন। এই একটা সময়ে ঠিক রবীন্দ্রনাথ ঠাকুর যখন কবিতা এইসব লিখছেন একদম বাংলা ভাষায়, তখন 1861 সালের পর, মানে মোটামুটি তিনি ধরো 1880 এরকম সময় থেকে লেখালেখি করছেন। ঠিক 1824 সালে জন্মগ্রহণ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, এবং ইংরাজি সাহিত্যে তিনি কবিতা লিখবেন বলে একদম মানে বদ্ধপরিকর ছিলেন যে তিনি একজন বিরাট বড় ইংরাজি কবি হবেন। তো তখন মাইকেল মধুসূদন দত্ত কাব্যগ্রন্থ লিখছেন ব্রজঙ্গনা কাব্য 1861। তিনি তখন ইংরাজি সাহিত্য থেকে ফিরেছেন। জানো যে তার প্রথম বই ক্যাপটিভ লেডি, অর্থাৎ বন্দিনী নারী, যাকে বাংলা করলে দাঁড়ায়। তো মাইকেল মধুসূদন দত্ত সেই সময় লেখালেখি করছেন। তো এইভাবে 1760 ভারতচন্দ্র মৃত্যুর পর আস্তে আস্তে বাংলা সাহিত্য এগিয়ে যেতে লাগলো। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হলো 1941 সালে। তারপর তোমরা জানো যে সুভাষ মুখোপাধ্যায়, এনারা লেখালেখি করছেন। সুভাষ মুখোপাধ্যায় সম্ভবত 2002-3 সালে মারা যান। জীবনানন্দ দাশ ইনি লিখতেন। তো এনারা হচ্ছেন একদম আধুনিক কবি। প্রেমেন্দ্র মিত্র সাগর থেকে ফেরা, যার বিখ্যাত বই, 1988 সাল পর্যন্ত উনি বেঁচে ছিলেন। সুভাষ মুখোপাধ্যায় সম্ভবত 2003 সালে মারা যান। তো এই যে কবিতাগুলো, নন্দকুমার রায়, এনারা যদিও প্রাচীনের পর্যায়ে পড়ে যাচ্ছে, একদম আধুনিক বলতে পারছি না। তো আধুনিকের ক্ষেত্রে আমরা সুভাষ মুখোপাধ্যায়ের নাম করতে পারি, প্রেমেন্দ্র মিত্রের নাম করতে পারি। তো রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা যে বছর রিলিজ হয়, অর্থাৎ 1929 সালে, অমৃতলাল বসু ওই বছরই মারা যান। ইনিও বহু কিছু লিখেছিলেন বাংলা সাহিত্যের ক্ষেত্রে। এইভাবে বাংলা সাহিত্য বিকাশ লাভ করে। এই মোটামুটি এটাকে আমি একদম জিস্ট করে বললাম, একদম আধুনিক কাল পর্যন্ত টেনে। এইবার এর ভিতরেতে তোমাদের বিভিন্ন গ্রামাটিক্যাল পোর্শন, বিভিন্ন তোমার শব্দ, বর্ণ, পদ, ধ্বনি, এক কথায় প্রকাশ, বাগধারা, এগুলো আছে। প্রতিটার উৎপত্তির পেছনে ইতিহাস আছে। সেগুলো আমি তোমাদের গল্প ছলে বলে দেবো, এবং বেশিরভাগ ক্ষেত্রে থাকবে কি, যে সেইটা সম্পর্কে আলোচনা থাকবে। যে সে এই, যেমন আমি তোমাকে বললাম, এইমাত্র একটা উদাহরণ দিলাম যে টু মেক দ্য ফার ফ্লাই মানে কি। টু মেক দ্য ফার ফ্লাই মানে হচ্ছে প্রচুর পরিমাণে সেইখানে গিয়ে হাঙ্গামা সৃষ্টি করা। তো যে কোনো কাজ সেই করছে, তো সেখানেতে পশুর লোম ওড়ানো কথার মানেই হচ্ছে যে সে সেখানে গিয়ে দাঙ্গা সৃষ্টি করেছে। এই হচ্ছে ব্যাপার। এবার কি ধরনের পরীক্ষার প্রশ্ন হয়? পরীক্ষার প্রশ্ন হচ্ছে, প্রথম হচ্ছে যে তোমাকে ধরো পেডাগোগিক কোশ্চেন করে। প্রথম 15 নাম্বার থাকে বাংলায়, যে সে কি পড়েছে না পড়েছে, বাংলার যে ডিটেলস, যে ব্যাপারটা। ধরো আমি তোমাকে যদি এখন একটা বাক্যর কথা বলি, আহ পরীক্ষার প্রশ্ন আলোচনা করব আজকে। আহ এমন একটা ব্যাপার আছে, ধরো আমি তোমাদের যে টেটের কোশ্চেনটা আমার কাছে আছে সেখানে বলি। দেখো আমি তোমাদেরকে বললাম তো যে উইলিয়াম কেরি মার্সম্যান, শ্রীরামপুর মিশন, এইসব কথাগুলো আমি তোমাদেরকে বললাম। তোমাদের সমাজবিদ্যার যে প্রশ্ন আছে, এটা কি বলতে পারবে যে সমাজবিদ্যার মধ্যে কি এটা পার্ট? এই যে সমাজবিদ্যার কোশ্চেনটা দিয়েছে, এটা কত সালের কোশ্চেন? দাঁড়াও বলছি। কিছু করার নেই, যদি দিয়ে দেয় কিছু করার নেই, সেই জন্যই এত কিছু বলা। 2016 সালের কোশ্চেন বলছি, হ্যাঁ। 2016 সালের সমাজবিদ্যা, আপার প্রাইমারি বলছি, যদিও প্রাইমারি নয়, আপার প্রাইমারি বলছি। সমাজবিদ্যা মানে আমরা ইতিহাস, ভূগোল এইগুলোকে বুঝি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স। এখানে দিয়েছে উইলিয়াম কেরি কে ছিলেন, মিশনারি, কবি, ভাষাবিদ, ওপরের কোনোটাই নয়। 2016 সালের কোশ্চেন বলছি, ওয়েস্ট বেঙ্গলের। উইলিয়াম কেরি কে ছিলেন, মিশনারি, কবি, ভাষাবিদ, কোনোটাই নয়। তাহলে এখানে দেখো, মিশনারি, মিশনারি হবে স্যার। মিশনারি। আর কেউ কিছু বলবে?
মিশনারি উইলিয়াম কেরির পরিচয় মিশনারি হয়ে গেল। উইলিয়াম কেরি শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেছিলেন বলে মিশনারি ছিলেন না। আমরা মিশনারি তাদেরকেই বলি যারা ধর্ম প্রতিষ্ঠার উদ্দেশ্যে এখানে এসেছিলেন। আমি প্রথমে কি বললাম? হ্যাঁ, কিছু বলবে কেউ? স্যার এটা একটা ভাষাবিদ হবে। একজন বলো। কত সালের কোশ্চেন এটা স্যার বললেন? 2016 সালের কোশ্চেন বলছি, আপার প্রাইমারি। ও আচ্ছা আচ্ছা, 16তে আপার হ্যাঁ। প্রাইমারি হ্যাঁ হয়েছিল, ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি 15তে হয়েছে। আচ্ছা, তাহলে সালের ভুল আছে। যাই হোক, ওই সাল নিয়ে আমি যাচ্ছি না, মোট কথা পরীক্ষারই কোশ্চেন। তো এখানেতে যেটা হবে সেটা হচ্ছে ভাষাবিদ, কারণ হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় যেমন ভাষাবিদ ছিলেন, ওডিবিএল লিখেছিলেন, সেরকম উইলিয়াম কেরি। এই জন্যই কোশ্চেনটা দেয়া যে উইলিয়াম কেরিকে মিশনারি বলে গুলিয়ে দেবে, কারণ আমিও যে এই মাত্র বলতে বলতে বললাম যে মিশনারি, ভারতবাসীরা বুঝেছিল যে মিশনারিরা শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেছে তাদের খ্রিস্ট ধর্মে দীক্ষা দেওয়ার জন্য, কিন্তু এটা তো তারা বুঝেছিল, এটা তো সত্য ছিল না, এটা তো অনেকাংশে মিথ্যা ছিল। কারণ ভারতবাসীরা মানে তাদের মনে হয়েছিল যে কোনোভাবে, এটা মনে হয়েছিল, তার মানে প্র্যাকটিক্যাল এই নয় যে তারা শিক্ষা দেবেই, এরম ব্যাপার। ওই জন্যই কোশ্চেনটা দেয়া। আর তার থেকেও বড় কথা, এটা সমাজবিদ্যার কোশ্চেনে দিয়েছে। সুতরাং তুমি তো বলতেই পারো এটা তো বাংলার কোশ্চেন, এটা এটা কি করে সমাজবিদ্যা হয়? এটা তো ইতিহাসের কোশ্চেন নয়। কিন্তু এরকম বলে লাভ নেই, কারণ হচ্ছে পরীক্ষা তোমার এটা দিতেই পারে। তো সেই জন্য আমি তোমাদেরকে গোটা ব্যাপারটাই কভার করলাম, এমনি ওপর ওপর, মানে এটাকে জাস্ট জিস্ট বলতে পারো তোমরা। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, কি যেন বলতে গেলাম তোমাদেরকে, বলতে গিয়ে প্রশ্ন নিয়ে আলোচনা করতে গিয়ে ব্যাপারটা হয়ে গেল। হ্যাঁ, তোমাদের পরীক্ষার প্রশ্ন, পরীক্ষার প্রশ্ন কি রকম বাংলা থেকে পড়তে পারে, তাই তো? তো তোমাদের পরীক্ষায় এরকম কে ছিলেন? ভাষাবিদ, ভাষাবিদ আমাদের বাংলায় যেমন সুনীতি কুমার চট্টোপাধ্যায় ছিলেন না, তো ইংরেজির ক্ষেত্রে উইলিয়াম কেরি ভাষাবিদ ছিলেন। ওই জন্যই তো তিনি, হ্যাঁ ওই জন্যই তিনি অত বই লিখেছিলেন। তার উদ্দেশ্য খ্রিস্ট ধর্ম প্রচার ছিল না, ওটা ভারতবাসী ভেবেছিল যে তারা মনে হয় মিশনারি। তো ওই জন্য তোমরা যে মিশনারি দিলে, সেটাই আমি বললাম যে এইগুলো হচ্ছে হ্যাঁ পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা। উদ্দেশ্যমূলক ব্যাকরণ বলতে কি বোঝো? এগুলো দেখো এখন বলে লাভ নেই, এগুলো হচ্ছে অনেক পরের ব্যাপার। উদ্দেশ্যমূলক ব্যাকরণ হচ্ছে, যে উদ্দেশ্যমূলক ব্যাকরণ হচ্ছে এমন একটা জিনিস যেটাতে কি থাকবে, বর্ণনা থাকবে, প্রয়োগ থাকবে, সাধারণ ব্যাকরণ থাকবে, না কিছুই থাকবে না। এটা হচ্ছে বাংলা প্রশ্ন, উত্তর কাউকে দিতে হয় না এখন এগুলো। মানে আমি জাস্ট বলবার জন্য বলছি যে উদ্দেশ্যমূলক ব্যাকরণ বলতে কি বোঝো, এরকম রয়েছে। ওপরের যে প্যারাগ্রাফটা দেবে, যে অনুচ্ছেদটা দেবে, তা থেকে অনুচ্ছেদ সম্পর্কিত কিছু প্রশ্ন থাকবে। তারপর তোমাকে এরকম একটা হঠাৎ করে প্রশ্ন দিয়ে দেবে যে পুরুষাক্রমিক এই কথাটা এক কথায় প্রকাশ করলে কি হবে? ঠিক আছে, এটার সঙ্গে অনুচ্ছেদের কোনো মিল থাকবে না। তোমার যে 3 নাম্বার আছে, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচন, আর হচ্ছে কি বললাম, ধ্বনি, সমাস, এই যে ব্যাপারটা, এখানেতে তুমি যে অনুচ্ছেদটা পাবে তা থেকে দেখে দেখে তুমি 3-4 নম্বর পাবে। তারপর তোমাকে দুটো কোশ্চেন এরকম দেবে যে বলো তো এক কথায় প্রকাশ করো পুরুষাক্রমিক এটাকে কি বলে। যদি বাংলা নিয়ে কারো পড়া থাকে, এটা 4টে অপশন দিলে সে গুলিয়ে ফেলবে। পুরুষাক্রমিক যদি সেটা সম্পত্তি হয় তাহলে তাকে বলে মৌরসি, আর যদি শুধু পুরুষাক্রমিক দেয় তাহলে সেটাকে বলে ঐতিহ্য, ট্র্যাডিশন। বংশ পরম্পরায় হরপ্পা সভ্যতা ওই রকম, হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য ছিল বৌস্ট্রেফেডন, অর্থাৎ লিপিটা ডান দিক থেকে বাঁ দিকে যেত, বাঁ দিক থেকে ডান দিকে যেত, আবার ঘুরে নিচে দিয়ে বাঁ দিক থেকে ডান দিকে যেত, এটাকে বলা বৌস্ট্রেফেডন কালচার। এই যেটা পুরুষ আক্রমিক তুমি দেখছো, তোমার বাবাও এককালে হরপ্পা সভ্যতা যদি বেড়াতে গিয়ে থাকেন দেখে আসবেন, তোমার ভবিষ্যতে ছেলে মেয়েও যদি যায় হরপ্পা সভ্যতা ওটাই দেখবে, ওটাকে বলে ঐতিহ্য, ট্র্যাডিশন। আর তোমার যদি কোনো সম্পত্তি থাকে, যে মাঠটা তুমি তোমার বাবার কাছ থেকে পেয়েছো, ভবিষ্যতে তোমার সন্তান পাবে, ওটাকে বলে মৌরসি বা পাট্টা, যেটা শেরশাহ চালু করেছিলেন, পাট্টা এবং কবুলিয়ত। সেই পুরুষ আক্রমিক যদি প্রাপ্য হয়, পুরুষ আক্রমিক যদি সম্পদ হয়, সেটা হবে মৌরসি। পুরুষ আক্রমিক যদি কোনো কিছু কালচার হয়, সেটা হবে ট্র্যাডিশন বা ঐতিহ্য। এক কথায় প্রকাশ দেবে তোমাকে। তারপর দেবে, যদি সোজা দেয় যে প্রাণ আছে যার তাকে প্রাণী বলি, বয়সে সবচেয়ে বড় যে তাকে আমরা জ্যেষ্ঠ বলি, বয়সে যে সবচেয়ে ছোট তাকে বলা হয় কনিষ্ঠ, বনে বাস করে যেটাকে বলা হয় বনবাসী, ফুল যেখানে রাখা হয়, ফুলের যে আধার তাকে বলা হয় ফুলদানি, ফুলদানি। বমি, হ্যাঁ বমি করবার ইচ্ছা, বিবমিশা, এই জাতীয় জিনিসগুলো তোমাকে দেবে। শুধুমাত্র যে এরকম সোজা দেবে তা নয়, তোমাকে দিতে পারে কুকুরের ডাক কি, কুকুরের ডাক হতে পারে বুককন,
রাজহাঁসের ডাক হতে পারে ক্রেঙ্কার, করার ইচ্ছা চিকিৎসা, বৃহঙ্গের ডাক কাকলি। এই জাতীয় শব্দগুলো তোমাকে দেবে এবং এগুলোর সাথে ইংরেজির প্রচুর মিল আছে। ঠিক আছে, ইংরেজি শব্দ যেমন হচ্ছে, তোমাকে আমি একটা কথা একটু ব্যাখ্যা করে বলে দিই। যেমন হচ্ছে তোমরা প্রায়শই শোনো যে ঋত্বিক, ঋত্বিক কথা মানে হচ্ছে ব্রাহ্মণ, ব্রাহ্মণ কথারও মানে আছে, ঋত্বিক কথারও মানে আছে। ঋত্বিক কথার মানে হচ্ছে ঋতুতে ঋতুতে যে যজ্ঞ করে সেই হচ্ছে ঋত্বিক। যজ্ঞের পুরোহিত তাকে বলা হয় ঋত্বিক, ঋতুতে ঋতুতে যে যজ্ঞ করে। ঠিক আছে, তা থেকে ঋত্বিকের প্রতিশব্দ হয়েছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে হচ্ছে ব্রহ্মার জ্ঞান আছে যার, সে হচ্ছে ব্রাহ্মণ। মানে ব্রহ্ম সম্পর্কে, ব্রহ্ম মানে হচ্ছে আমাদের সেই সচ্চিদানন্দ, অর্থাৎ আমাদের পরম জ্ঞান, একদম শেষ পর্যায়ে যে একদম জ্ঞান আমরা লাভ করি সেই সম্পর্কে যার দূরদর্শিতা আছে তাকেই আমরা ব্রাহ্মণ বলবো। ঠিক আছে, ঋত্বিক তাকেই বলবো, তার কারণ হচ্ছে ঋতুতে ঋতুতে উনি যজ্ঞ করেন, ওই জন্যে ঋত্বিক। ব্রাহ্মণ দুবার জন্মগ্রহণ করেন। তো একবার হচ্ছে তোমরা জানো যে পৈতে, চলতি বাংলাতেই বললাম, পৈতে হওয়ার আগে, পৈতে হওয়ার পরবর্তীতে দুবার তার জন্ম হয়। তো এই যে ব্যাপারগুলো, এই যে মানে এক কথায় প্রকাশ, যেমন যদি একটু কঠিন দেয়, যেমন হচ্ছে জলময় স্থান, এটাকে এক কথায় প্রকাশ দিতে পারে জলময় স্থান। জলময় স্থানের নাম হচ্ছে অনুপ, অদন্ত নয় দীর্ঘ উপ। হয়েছে, যা প্রবীণ নয় অর্থাৎ যা পুরনো নয় তাকে বলা হয় অবার্চিন। এই জাতীয় এক কথায় প্রকাশ আছে, এর একটা লিস্ট আছে, কিছু জিনিস সিলেক্টেড পড়লে তোমরা পেরে যাবে। এগুলোই ইংরাজিতে আমি বারবার বলি যে ধরো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উনি তো বহুবিবাহ প্রথা রোধ করেছিলেন। তো বহুবিবাহ প্রথাকে তোমরা যারা ইংরাজিতে অনার্স আছো বা এমনি যারা কম্পিটিটিভ লাইনে আছো তারা জানো যে বহুবিবাহ প্রথার একটা ভালো ইংরাজি আছে এক কথায় প্রকাশ করলে। কি সেই ইংরাজি, কেউ বলতে পারবে? বহুবিবাহ প্রথার একটা ইংরাজি আছে, সেই ইংরাজিটা এক কথায় প্রকাশ, কেউ বলতে পারবে? আমি ওই জন্য, হ্যাঁ বলো। পলিগ্যামি। পলিগ্যামি, পলিগ্যামি মানে হচ্ছে বহুবিবাহ। তো এই যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে প্যারালাল বাংলার সঙ্গে যাবে। তো এইগুলো যদি তোমরা জেনে রাখতে পারো তাহলে কোনো অসুবিধে কিছু হবে না। তো এই মোটামুটি সিলেবাস সম্পর্কে আমি তোমাদের একটা ব্রিফ আইডিয়া দিলাম। এবার এইগুলো থেকে সম্পর্কে, যেমন ধরো এখানে একটা পরীক্ষা দিয়েছে, ইন্দ্রজাল জানেন যিনি, অর্থাৎ ইন্দ্রের জালকে ভেদ করে চলে আসার শক্তি যার আছে তাকে আমরা কি বলবো? সৌভিক। নামটা প্রচুর পরিমাণে চলতি, সৌভিক। সৌভিক কথার মানে হচ্ছে ইন্দ্রজাল জানেন যিনি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ত্রহস্পর্শ বলে একটা কথার সঙ্গে আমরা পরিচিত। ত্রহস্পর্শ মানে হচ্ছে কি? ত্রহস্পর্শ মানে হচ্ছে একই দিনে তিনটে তিথির সমাহার। ব্যাপারটাকে আমি তোমায় বলে দিই, চাঁদ সূর্য আর পৃথিবী যদি একই লাইনে চলে আসে সেটাকে আমরা বলি ত্রহস্পর্শ। তিনটেকে স্পর্শ করছে, ত্রহস্পর্শ। একই দিনে তিন তিথির সমাহার হবে। যদি চাঁদ সূর্য পৃথিবী একই লাইনে চলে আসে তাহলে একই দিনে অমাবস্যা, একই দিনে পূর্ণিমা, তিনটে তিথির সমাহার একই দিনে বসবে, ওই জন্য ওটাকে বলা হয় ত্রহস্পর্শ। ত্রহস্পর্শ মানে হচ্ছে তিনটে তিথির সমাহার। এই যে গোটা ব্যাপারটা, এটা গেল মোটামুটি টেটের সিলেবাস। এবার কিরকম আরো কিরকম প্রশ্ন দেবে দু একটা আমি বলে দিচ্ছি। বাক্য দিয়েছে, বাক্যটাকে সংশোধন করতে হবে। আমি বাক্যটা দিচ্ছি, তোমরা একটু কারেক্ট করে বলবে, হ্যাঁ, যে বাক্যটা সঠিক বাক্য কি হয়। আর আমি শেখাইনি কিছুই, তবুও একটুখানি বেসিক আইডিয়া থেকে যদি বলতে পারো তো ভালো হবে। দেখো প্রশ্ন দেখি বলি, দিয়েছে গঙ্গায় প্রচুর প্রাণীর ভাসমান মৃতদেহ আসছে, বাক্যটাকে সঠিক করে লেখো। আর একবার, গঙ্গায় মৃত প্রাণীর ভাসমান দেহ আসছে, বাক্যটাকে সঠিক করে লেখো। বলতে পারবে কেউ? স্যার আমাদের বলুন। গঙ্গায়, স্যার যেহেতু আসছে আছে, এটা তো গঙ্গাতে হবে স্যার। আচ্ছা, যেহেতু আসছে বলছে সেহেতু গঙ্গাতে হবে। এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, হ্যাঁ, ঘটমান বর্তমানের কথাই আমি বলছি। তো বলছে গঙ্গায় প্রচুর পরিমাণে, গঙ্গায় মৃত প্রাণী ভাসমান দেহ আসছে। ও বলছে যেহেতু গঙ্গা নামের উল্লেখ করেছে, নাউন আছে, তো ওখানেতে
কি বললাম, যেহেতু নাউন আছে গঙ্গাতে হবে। আচ্ছা হ্যাঁ, গঙ্গাতে হবে, যেহেতু হ্যাঁ নাউনের প্রয়োগ আছে ওই জন্য ও বলছে যে গঙ্গাতে মৃত প্রাণীর ভাসমান দেহ আসছে, এইটা যদি বাক্যটা হয় তাহলে সঠিক বাক্য। আর কেউ? আমি বলে দিই, এখানেতে ওখানে কোনো ভুল নেই। ভুলটা যেখানে আছে, যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে ভাসমান। ভাসমান বলে কোনো শব্দ হয় না, যেটা আমরা লিখি ওটা একটু ভুলই লিখি, ওটা হবে ভাসন্ত। যেমন বরযাত্রী বলে কোনো শব্দ হয় না, সঠিক শব্দটা হচ্ছে বরযাত্র, কিন্তু আমরা বরযাত্রী লিখি। কিন্তু যখন তোমার পরীক্ষায় দেবে তখন তোমার ওইটাই জানতে চাইবে। তুমি যদি তখন বলো যে আমরা তো বরযাত্রী লিখি, শুনবে না, তোমাকে কারেক্টটাই লিখতে হবে। ঠিক আছে? যেমন হচ্ছে রাস্তার পাশে বিশ্রী গন্ধে ভরে আছে, সঠিকভাবে লেখো। রাস্তার পাশে বিশ্রী গন্ধে ভরে আছে। বৃষ্টি তো আমরা সেরকম কিছু লিখি না, বেশি নোংরা হবে স্যার। নোংরা কিছু তো, খারাপ নোংরা হয়ে যাবে। তখনই হবে, নোংরা তখনই তুমি ইউজ করতে পারবে যখন সেটা এলিমেন্ট হবে, অর্থাৎ কোনো বস্তু বা পদার্থ হবে, তখন তুমি বলতে পারো নোংরা। কিন্তু যেটা অদৃশ্য, তাতে নোংরা বলা যায় না। অদৃশ্য কোনো বস্তুর বর্ণনা নোংরায় হয় না, সেটা তোমাকে বলতে হবে দুর্গন্ধ। ঠিক আছে, কিছুটা ঠিকই বলেছো, দুর্গন্ধ হবে। আচ্ছা, অজস্র ব্যক্তির দল বাড়ির দিকে এগিয়ে আসছে। অজস্র ব্যক্তির দল বাড়ির দিকে এগিয়ে আসছে। অজস্র ব্যক্তির দল অজস্র বাড়ির মানে দিকে ওটা এগিয়ে। ও অজস্র হ্যাঁ, ব্যক্তির ওটা মধ্যে স্যার অসংখ্য হবে না। হবে না, অনেক ব্যক্তি বা এরকম কিছু একটা হবে, ভুলটা ওখানেই আছে। অসংখ্য মনে হচ্ছে, অসংখ্য হতে পারে। অজস্র তারা, অসংখ্য তারা একই সমার্থক শব্দ। যেটা আনকাউন্টেবল সেটা অজস্র হয়, যেটা কাউন্টেবল সেটা অগণিত হয়। অগণিত মানে অনেক, হ্যাঁ। তো মানে যেটা কাউন্ট করতে পারবে, যেহেতু ব্যক্তিগুলোকে তুমি কাউন্ট করতে পারবে, সেটার একটা শেষ আছে, ওই জন্য ওটা অগণিত হবে। যদি তার শেষ না থাকতো, যেমন তারা, তুমি গুণে কাউন্ট হবে না, তো সেক্ষেত্রে অজস্র বা অগণিত এই আরেকটা কি বললে, অজস্র বা আরেকটা কি বললে, অসংখ্য। অসংখ্য শব্দটা হবে, ঠিক আছে। এক্ষেত্রে অগণিতটা হতে পারে সঠিক। এই জাতীয় একটা টাইপ থেকে কোশ্চেন তোমাদের পড়ে, এটা হচ্ছে মানে অশুদ্ধি সংশোধন বলে। ভুলটা দিয়ে দেয়, মানে সঠিকটা বার করতে বলে। এই হলো ব্যাপার। এবার এরপর যেটা আছে সেটা হচ্ছে পিওর ব্যাকরণ। পিওর ব্যাকরণের মধ্যে তোমাদের স্ক্রিনশট নেবে বলছিল অনেকে, একটুখানি দাঁড়াও, আমি সিলেবাসটা দিয়ে দিই, 1 মিনিট। এটা হচ্ছে, দেখো বোধ পরীক্ষণগত যে সিলেবাসটা আছে সেটা হচ্ছে এটা। বোধ পরীক্ষণের সঙ্গে যেটা আছে এটা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ লেখার প্রয়োজন নেই। হয়েছে? হ্যাঁ স্যার, নিয়ে নিয়েছি। বেশ। আর একটা আছে, সেটা হচ্ছে পিওর ব্যাকরণ। দেখো উপরে লেখা আছে বাংলা 30 মার্কস, বাংলা ব্যাকরণ। স্যার এটা আগেরটা হলো একবার দেখাবেন স্যার? দিচ্ছি। এটা হচ্ছে বাংলা ব্যাকরণ থেকে একদম সঠিক যেগুলো আছে, দেখো 16টা আছে মনে হয়, 1 2 3 4 19টা আছে। 19 থেকে 20টা আছে, যা থেকে 15 নম্বর প্রশ্ন পড়বে। এর মধ্যে ছেদ জ্যোতি এখান থেকে প্রশ্ন আসবে না। বানান বিধি থেকে আসবে না, বানান সঠিক বানান লিখতে দেবে, এক কথায় প্রকাশ দেবে, ভিন্নার্থক দেবে, সমচ্চারিত শব্দ সাধারণত দেয় না, সমার্থক দেবে, বিপরীত শব্দ দেবে, পদ পরিবর্তন দেয়, বাক্য দেয়, উপসর্গ অনুসর্গ দেয় না, পুরুষ বচন লিঙ্গ এগুলো থেকে সেরম প্রশ্ন হয় না, তবে জানতে হবে। ধর্নাত্মক শব্দ শব্দ দৈর্ঘ্য থেকে দেবে, ক্রিয়ার কাল থেকে দেবে, সম্বন্ধ পদ সেরম হয় না, সন্ধি বিচ্ছেদ দেবে, অবশ্যই দেবে, 2 নাম্বার থাকবে। ধ্বনি বর্ণ বর্ণ বিশ্লেষণ এটা দেয় না, পদ থেকে কোশ্চেন দেবে। এরকম কয়েকটা সিলেক্টেড আছে, সেগুলো আমি আগে করাবো, তারপরে বাকিগুলো করাবো। এটা গেল। আগেরটা একজন চাইছিলে, আগেরটা এটা। হুম।
হ্যাঁ স্যার ঠিক আছে? হয়েছে। বেশ। এই গেল মোটামুটি ব্যাপার। এবার আজকে আর সেরকম কিছু বলার নেই। এই একটা মানে আমাকে আইডিয়া দিতে বলেছিল টেটের উপরে, বাংলার উপরে। আমি টেটের বাংলার উপর তোমাদের আইডিয়া দিলাম। তোমাদের যদি ভালো লাগে ক্লাস, যে আমার ক্লাস করবে বা আমার তত্ত্বাবধানে থেকে টেটের প্রিপারেশন নেবে, তোমরা কর্তৃপক্ষকে জানাবে, তাহলে আমি তোমাদের ক্লাস নেব। ঠিক আছে?